নমস্কার, স্টাডি ও হিস্ট্রিতে সবাইকে স্বাগত। আমি পবিত্র স্যার। আজ তোমাদের কাছে উপস্থাপন করব দশম শ্রেণীর সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা চতুর্থ অধ্যায়ের সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তোমাদের এই টপিকে বা এই অধ্যায়ের মধ্যে যে একটা টপিক রয়েছে সেটা হচ্ছে যে 1857 সালে সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো। এই নোটটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তোমাদের সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা আসতে পারে 8 নম্বরের জন্য, বা তোমাদের মাধ্যমিক পরীক্ষা আসতে পারে। বিগত 2-3 বছর মাধ্যমিক পরীক্ষায় এই কোশ্চিনটা যেহেতু আসে না, তোমাদের 2025-এর জন্য এই কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, ঠিক আছে? তবে তোমাদের সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র আলোচনার পূর্বে তোমাদের মনে তো প্রশ্ন রাখতে পারে যে স্যার হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃত চরিত্র পড়াচ্ছে, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল বা কি কারণ স্যার তো আমাদের বললো না। অবশ্যই তোমাদের মনে প্রশ্ন জাগায় জরুরি। যাদের যাদের মনে প্রশ্ন জাগবে তাদের হচ্ছে জানার আগ্রহ অনেক বেশি এবং তারা অবশ্যই কনসেপ্টটাকে ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে? তোমাদের মনে প্রত্যেকের প্রশ্ন জাগা প্রয়োজন বা দরকার। তাহলে আমরা আসবো যে সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল বা কারণ। সিপাহী বিদ্রোহের কারণকে আমরা মূলত 6 ভাগে ভাগ করে থাকি। কি কি না, সামাজিক কারণ, অর্থনৈতিক কারণ, রাজনৈতিক কারণ, সামরিক কারণ, ধর্মীয় কারণ আর প্রত্যক্ষ কারণ। এই যে 6টি কারণ রয়েছে, এই 6টি কারণের ফলে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ হয়েছিল, যা পরবর্তীকালে সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ হিসাবে পরিচিত করা হয়ে থাকে। আমরা সিপাহী বিদ্রোহকে মহাবিদ্রোহ কেন বলে থাকি? কারণ সিপাহী বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, বিভিন্ন শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছিল, তাই সিপাহী বিদ্রোহকে আমরা মহাবিদ্রোহ বলে অভিহিত করে থাকি। তাহলে সিপাহী বিদ্রোহের কারণ আজকে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব। আলোচনা করার পর আমরা সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতির টপিকের মধ্যে অবশ্যই ঢুকবো। তাহলে সিপাহী বিদ্রোহের প্রথম কারণ কি না, সামাজিক কারণ। সামাজিক কথার অর্থ তোমরা আগেও জেনেছ, 3 নম্বর অধ্যায়ে সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে যখন পড়েছ ওইখানে একটু রয়েছে, বা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক কথাটা তোমরা 2 নম্বর হচ্ছে মূলত সামাজিক কারণ। সেই সামাজিক কারণের মধ্যে অন্যতম হলো সে সময় ইংরেজ সরকাররা বা ইংরেজ গভর্নররা ভারতীয়দের উপর বা ভারতের নাগরিকদের উপর নানাভাবে খারাপ কিছু গালিগালাজ বা খারাপ কিছু অন্যরকম দৃষ্টিভঙ্গি বা খারাপ কিছু মন্তব্য করতেন। যেমন লর্ড কর্নওয়ালিস, তিনি ভারতীয় মানুষদের কি বলতেন না, নীচ অসভ্য জাতি। তারপরে যদি আমরা আসি যে সেই সময় সাইনবোর্ডে লেখা থাকতো যে কুকুর ও ভারতীয়দের হচ্ছে প্রবেশ নিষিদ্ধ। তো এই সমস্ত ভাবে অর্থাৎ ভারতীয়রা এর ফলে কি হয়েছিল না, বিদ্রোহে সামিল হয়েছিল। তারপরে যদি আমরা আসি কি রাজনৈতিক কারণ। রাজনৈতিক কারণে কিনা সত্যবলের নীতি, কারণ সত্যবলের নীতি হচ্ছে লর্ড ডালহৌসি চালু করেছিলেন। লর্ড ডালহৌসি সত্যবলের নীতির যে প্রধান দিক কি ছিল না, কোনো রাজ্যের রাজা সে যদি মৃত্যুবরণ করে, তার নিজস্ব যদি পুত্র না থাকে, তাহলে তার পালিত পুত্র বা দত্তক পুত্র সে সিংহাসনের অধিকারী হতে পারবে না। তাহলে সে সিংহাসন কার হাতে যাবে না, ইংরেজ সরকারের হাতে যাবে। এর ফলে লর্ড ডালহৌসি কি করেছিল না, এর ফলে লর্ড ডালহৌসি হচ্ছে সাতারা, নাগপুর, সম্বলপুর, ঝাঁসি, অযোধ্যা, কাটুয়া বিভিন্ন হচ্ছে রাজ্যগুলো দখল করেছিল। এবং দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র অর্থাৎ কি না, নানা সাহেব, তার হচ্ছে কি দখল, তার হচ্ছে শাসনকার ভারটা হচ্ছে বা তার সিংহাসন বা তার রাজ্য ইংরেজ সরকার দখল করে নিয়েছিল। এটা হচ্ছে কি না রাজনৈতিক কারণ। তারপর আসবো সামরিক কারণ। সামরিক কারণ অবশ্যই তোমরা জানো, সামরিক মানে বিভিন্ন হচ্ছে সৈন্য সামন্ত, অর্থাৎ সৈন্য সামন্তদেরকে ইংরেজ সরকাররা বিভিন্নভাবে কি করতো না, অত্যাচার করতো, তাদেরকে নিকৃষ্ট মানের খাবার দিত। এর ফলে তারা বিদ্রোহে সামিল হয়েছিল। তারপরে যদি আমরা আসি কি আসবো হচ্ছে সামাজিক হলো, রাজনৈতিক হলো, তারপরে কি হলো হচ্ছে সামরিক হলো। এবার আসবো কি অর্থনৈতিক। অর্থনৈতিক কারণ মানে কি, তোমরা প্রথম থেকে জেনে এসেছো অর্থনৈতিক মানে টাকা পয়সা পুঁজি ইত্যাদি ইত্যাদি। তাহলে বিভিন্ন ক্ষেত্রে ভারতীয়দের উপর নানাভাবে করভাব বা শোষণ বা নিপীড়নের ফলে তাদেরকে অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছিল। আর সর্বোপরি উল্লেখযোগ্য সিপাহী বিদ্রোহের যে উল্লেখযোগ্য দিক রয়েছে সেটা হচ্ছে কি ধর্মীয় কারণ। ধর্মীয় কারণ আর প্রত্যক্ষ কারণ সবচেয়ে উল্লেখযোগ্য দিক। প্রত্যক্ষ কারণ কি না, প্রত্যক্ষ কারণ যদি আমরা আলোচনায় আসি না, প্রত্যক্ষ কারণ হলো সিপাহী বিদ্রোহের একটা উল্লেখযোগ্য দিক। তোমাদের পরীক্ষায় এই কোশ্চিনটা 2 নম্বরের পরীক্ষায় সবসময় আসে যে হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি, বা হচ্ছে এনফিল্ড রাইফেলের প্রচলন। এনফিল্ড রাইফেলের প্রচলন বা সিপাহী বিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি, এটা তোমাদের পরীক্ষায় সবসময় 2 নম্বরের জন্য আসে সিপাহী বিদ্রোহের। তাহলে এখানে প্রত্যক্ষ কারণ আমি যদি আলোচনা করি, তাহলে তোমরা অবশ্যই এরকম ভাবে পরীক্ষায় বলবে যে হচ্ছে 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহ সূত্রপাত হয়েছিল। সিপাহী বিদ্রোহের সূত্রপাতের পূর্বে এই সময় কি হয়েছিল
না হচ্ছে এনফিল্ড রাইফেল যে টোটা ছিল, সে টোটাকে কি হতো, দাঁতে কেটে ভরতে হতো। তাহলে এই সিপাহী বিদ্রোহতে কি না বিভিন্ন শ্রেণীর মানুষরা অংশগ্রহণ করেছে, হিন্দু, মুসলমান, বিভিন্ন ধরনের মানুষরা। সেই কার্তুজে যদি গরু ও শুয়োরের চর্বি মিশ্রিত ছিল, তাহলে চর্বি মিশ্রিত হওয়ার ফলে যারা হিন্দুরা আছে তারা যদি দাঁতে টোটাটা কেটে ভরে, তাহলে কি হবে, তাদের হচ্ছে ধর্মন্যাস হবে। আর মুসলমান যদি দাঁতে কেটে ভরে তাদের তাহলে ধর্মন্যাস হবে। অর্থাৎ হিন্দুরা কাটলে কি হবে না, গরুর দাঁত চর্বি দাঁতে লাগবে, আর মুসলমানরা কাটলে কি হবে না, শুয়োরের চর্বি দাঁতে লাগবে। এর ফলে এইসবের কারণের ফলে সিপাহী বিদ্রোহ হয়েছিল। এবার আমি আলোচনার মূল টপিকের মধ্যে আসবো যে সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। তোমরা 3 নম্বর অধ্যায় পড়েছো মুন্ডা বিদ্রোহের প্রকৃতি, সাঁওতাল বিদ্রোহের প্রকৃতি, বারাসাত বিদ্রোহের প্রকৃতি। প্রকৃতি চরিত্র আলোচনা করতে হলে কি লাগে না, ঐতিহাসিকের মতভেদ লাগে। অর্থাৎ এ শ্রেণীর ঐতিহাসিক এ বলেছে, অমুক ঐতিহাসিক অমুক বলেছে, সে ঐতিহাসিক সে বলেছে, যে এই যে ঐতিহাসিক যে বিভিন্ন কোণ থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি, সেটা হচ্ছে চরিত্র বা প্রকৃতি। তাহলে এখানে সিপাহী বিদ্রোহের চরিত্র বা প্রকৃতিকে সম্পর্কে করে বিভিন্ন ঐতিহাসিকরা বিভিন্ন দৃষ্টিকোণ প্রদান করেছেন। কোন শ্রেণীর ঐতিহাসিকরা বলেছে কি না এটা হচ্ছে নিছক সিপাহী বিদ্রোহ। কে বলেছে ঐতিহাসিক? ঐতিহাসিক চার্লস রেক্স, ম্যালেসন, দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় আর কে না সৈয়দ আহমেদ, কিশোরীচাঁদ মিত্র। এরা কি বলেছেন না এটি হলো মূলত নিছক সিপাহী বিদ্রোহ। নিছক মানে কি না, শুধুমাত্র এটা সিপাহীরাই করেছিল। তারা যে দৃষ্টিভঙ্গি প্রদান করেছে, তারা কি বলেছে না এই বিদ্রোহ মূলত সিপাহীরা করেছিল। এই বিদ্রোহ মূলত সিপাহী সেনা ছাউনিতে হয়েছিল এবং এই বিদ্রোহতে সমাজের উচ্চবিত্ত শ্রেণীরা অংশগ্রহণ একেবারেই করেনি। আর কি আর হচ্ছে এই বিদ্রোহতে জমিদার, সামন্ত, প্রভুরা একেবারে অংশগ্রহণ করেনি। তাই এটি মূলত সিপাহী বিদ্রোহ নামে অভিহিত। তারপরে যদি চলে আসে আমি কিনা সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া। সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়াতে বিভিন্ন ঐতিহাসিক যেমন কি হচ্ছে রজনীকান্ত দত্ত, সুরেন্দ্রনাথ সেন, রমেশচন্দ্র মজুমদার এটিকে সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলে অভিহিত করেছেন। তাহলে কিনা একে সামন্ততান্ত্রিক বিদ্রোহ কেন বলা হয় না, সেই সময় সত্যবিলোপ নীতির ফলে ঝাঁসি রানী লক্ষ্মীবাই, দ্বিতীয় বাজিরাওয়ের পুত্র হচ্ছে নানা সাহেব, এদের হচ্ছে কি হয়েছিল না হচ্ছে রাজ্য লোভ হয়েছিল। তারা নিজেদের সিংহাসন বাঁচানোর জন্য তারা এই বিদ্রোহতে অংশগ্রহণ করেছিল। তাই তাদের দৃষ্টিকোণ থেকে এটি হলো একটি সামন্ততান্ত্রিক বিদ্রোহ। তারপরে কি রয়েছে না 3 নম্বর হচ্ছে কি জাতীয় সংগ্রাম। জাতীয় সংগ্রাম আমরা কখন বলবো, যখন কোনো বিদ্রোহতে বিভিন্নভাবে সর্বশ্রেণীর মানুষ অংশগ্রহণ করবে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে, তখন তাকে আমরা বলবো কি না হচ্ছে জাতীয় সংগ্রাম। অর্থাৎ এক্ষেত্রে কার্ল মার্কস, এঙ্গেলস একে জাতীয় মুক্তি সংগ্রাম বলে অভিহিত করেছেন। এছাড়া ইংল্যান্ডের টেরি দলের নেতা ডিসলারি, হোমস, চার্লস বল এই বিদ্রোহকে জাতীয় সংগ্রাম বলে অভিহিত করেছেন। তাদের মতে এই বিদ্রোহ ঝাঁসি, দিল্লি, লাহোর, মুজাফফরনগর প্রভৃতি অঞ্চলে তারা এই বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। এই বিদ্রোহ তাদের ক্ষেত্রে তাদের দৃষ্টিভঙ্গির ক্ষেত্রে এই বিদ্রোহ ছিল একটি জাতীয় সংগ্রাম। তারা আসবো কি গণবিদ্রোহ। গণবিদ্রোহ ক্ষেত্রে ঠিক একই কথা প্রযোজ্য। গণবিদ্রোহ মানে কি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করেছিল, এই বিদ্রোহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছিল, তাই এই বিদ্রোহকে বলা হয় গণবিদ্রোহ। 5 নম্বর পয়েন্ট কিনা ভারতের স্বাধীনতা সংগ্রাম। ভারতের স্বাধীনতা সংগ্রাম, এখানে শর্ট কোশ্চেন তোমাদের পরীক্ষায় আছে যে বিনায়ক দামোদর সাভারকর তার দি ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে এই সিপাহী বিদ্রোহের যে এটা দিক প্রকৃতি বা চরিত্র রয়েছে, তার এটাকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বা সিপাহী বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলে অভিহিত করেছে কে না বিনায়ক দামোদর সাভারকর। কিন্তু তিনি যে এই মত পোষণ করেছেন, বিভিন্ন শ্রেণীর ঐতিহাসিকরা তার মতকে খণ্ডন করেছেন বা তার মতকে কেউ মানতে পারেনি। যেমন ডক্টর রমেশচন্দ্র মজুমদার তার মতকে বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে দামোদর যদি বলে থাকেন বা বিনায়ক দামোদর সাভারকর যদি বলে থাকেন এটি হচ্ছে প্রথম স্বাধীনতা যুদ্ধ সংগ্রাম, তাহলে 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহকে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়। কেন বলা যায় না, এই বিদ্রোহকে আমরা স্বাধীনতা সংগ্রাম বলেছি, কিন্তু 1855 বিদ্রোহকে আমরা স্বাধীনতা সংগ্রাম বলবো কারণ সেই সময় ইংরেজদের বিরুদ্ধে সাঁওতালরা দুর্ধর্ষ, তাদের যে লোকবল বা তাদের যে বিভিন্ন সাঁওতাল নিয়ে যে হচ্ছে একটা প্রতিপক্ষ দল গঠন করেছিল ইংরেজদের বিরুদ্ধে, তার ক্ষেত্রে হচ্ছে বলা হয় এটি হচ্ছে প্রথম স্বাধীনতা সংগ্রাম। তাই এক্ষেত্রে ডক্টর রমেশচন্দ্র মজুমদার হচ্ছে বিনায়ক দামোদর সাভারকরের মতকে খণ্ডন করেছেন বা মতকে হচ্ছে বিরোধিতা করেছেন। ঠিক আছে, সবসময় মনে রাখবে। আর একটা কথা সবসময় তোমরা মনে রাখবে, তোমরা যে নোট পড়ো না কেন বা যাই পড়ো না কেন,
সবসময় তোমরা কনসেপ্ট বা ধারণাটাকে ক্লিয়ার করবে। তোমরা যদি ওই ধারণা ক্লিয়ার করে রাখো তাহলে তোমরা দেখবে যে কোনো নোট পরীক্ষায় অবশ্যই লিখতে পারবে। আমি যদি একটু আগের অধ্যায় ফিরে যাই, তোমাদের বলছি একটু, তারপরে একটা আলোচনা করছি। হয়তো তোমরা সাঁওতাল বিদ্রোহ পড়ে গেছো পরীক্ষায়, তুমি পড়ে গেছো সাঁওতাল বিদ্রোহের কারণ, তুমি পড়ে গেছো সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব, বা তুমি যে টান পড়েছো তার পরীক্ষায় পড়েছে গুরুত্ব, তুমি কখনো লিখতে পারবে না। তাই আমি বারবার বলবো যে যখন কোনো একটা কিছু পড়বে তার পুরোটা পড়ার চেষ্টা করবে। যেমন কি আমি হয়তো সাঁওতাল বিদ্রোহ, টোটাল সাঁওতাল বিদ্রোহ পড়বো। সাঁওতাল বিদ্রোহ পড়লে আমি কি পড়বো না, সাঁওতাল বিদ্রোহ ভূমিকা সম্পর্কে জানবো, অর্থাৎ সাঁওতাল কারা ছিল ইত্যাদি ইত্যাদি। তারপরে হচ্ছে কারণ, বৈশিষ্ট্য, গুরুত্ব, ঠিক আছে, ফলাফল ইত্যাদি ইত্যাদি। তাহলে এইরকম জিনিসগুলো অর্থাৎ ধারাবাহিক পড়ার তোমাদের টেন্ডেন্সিটা তোমাদের রাখতে হবে। তারপরে চলে আসছি 5-6 নম্বর, দেখো কৃষক বিদ্রোহ। এদিকে হচ্ছে কৃষক বিদ্রোহ কে বলেছে না তালমিজ খানদুন, এদিকে হচ্ছে সিপাহী বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছেন। না তার মধ্যে কেন কৃষক বিদ্রোহ, না এই বিদ্রোহ সিপাহীরা শুরু করলেও পরবর্তীকালে কৃষকরা এই বিদ্রোহকে একটা উল্লেখযোগ্য মাত্রায় পর্যবসিত করেছিল। তাই তার ক্ষেত্রে এটি হলো একটি কি না সিপাহী বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ। 7 নম্বর পয়েন্ট কি মুসলমান চক্রান্ত। মুসলমান চক্রান্ত প্রসঙ্গে IH কুরেশি, সৈয়দ মহিদুল হক একে সিপাহী বিদ্রোহকে হচ্ছে মুসলমান চক্রান্ত বলেছে চরিত্রকে। কেন বলেছে না, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়ার ফলে বা সে সময় হচ্ছে জমিদার বা বিভিন্ন যে অভিজাতরা যে সিংহাসন লোপ পেয়েছিল, যেমন সত্যবলে মৃত্যুর ফলে ইত্যাদি ইত্যাদি কারণে, তাই যেমন দ্বিতীয় বাহাদুর শাহ সে সময় সিংহাসন থেকে বিচ্যুত হয়েছিল, পুনরায় আবার সিংহাসনে বসেছিল। তাই এটাকে হচ্ছে মুসলমান চক্রান্ত বলা হয়, কারণ মুসলমানরা চক্রান্ত করে আবার পুনরায় দ্বিতীয় বাহাদুর শাহকে সিংহাসনে বসেছিল। এটাই হলো তোমাদের পুরো হচ্ছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি। তোমরা এভাবে পয়েন্ট করে লিখবে, নিছক সিপাহী বিদ্রোহ, সামন্ততান্ত্রিক প্রতিক্রিয়া, জাতীয় সংগ্রাম, গণবিদ্রোহ, ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কৃষক বিদ্রোহ আর মুসলমান চক্রান্ত। এটা তোমাদের 8 নম্বরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা 25 সালে মাধ্যমিকের জন্য এটা আগে থেকে তৈরি করে নাও, ঠিক আছে? অবশ্যই ভালো করে পড়ো। আর আরেকটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের হয়তো অনেকের ইতিহাস পড়তে ভালো লাগে না বা এনার্জি আসে না পড়তে বা ইন্টারেস্টিং নেই। আমি তোমাদেরকে বলবো আমার ক্লাসগুলো তোমরা প্রত্যেকটা করো। তোমরা 2-3টে ক্লাস করার পর দেখবে তোমাদের ইতিহাস পড়তে অবশ্যই এনার্জি আসছে, অবশ্যই তোমাদের ভালো লাগছে, অবশ্যই তোমরা বিভিন্ন তথ্য, বিভিন্ন কনসেপ্ট সম্পর্কে তোমরা হচ্ছে অবগত হবে আমার কাছ থেকে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর হচ্ছে বেল আইকনটি ক্লিক করবে, দিলে ধারাবাহিকভাবে তোমাদের 10ম শ্রেণীর যত ভিডিও আছে তোমরা পরপর পেয়ে যাবে। ঠিক আছে, আজ এখানে রাখছি।